অভিভাবকগণ এবং ছাত্রছাত্রীদেরকে অভিনন্দন। আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আজকে বাংলাদেশের এই ক্রান্তিকালে আমরা ডিয়ার বাংলাদেশি প্রবাসীদের উদ্যোগে বাংলাদেশ সরকারের জনগণের সামনে আমরা গভর্নমেন্টকে অ্যাকচুয়ালি জানাতে চাই যে আমরা এই নারকীয় হত্যাযজ্ঞের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। আমরা বৃহৎ ছাত্রছাত্রীদের আত্মার মাঝারাত করি এবং তাদের সাথে আমাদের একাত্মতা প্রকাশের জন্য আজকে এখানে আসা। আপনারা এখানে উপস্থিত হয়েছেন এই কারণে অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের এই আন্দোলনকে আরো বেগবান করার জন্য আপনাদের সবার উপস্থিতি এবং অংশগ্রহণ একান্ত কাম্য। আমি এখন মনির হায়দার ভাইকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আমরা সবাই বাংলাদেশের অবস্থা জানি যে আমাদের প্রিয় জন্মভূমিতে, প্রিয় মাতৃভূমিতে কি অবস্থা চলছে। সেখানে তরুণ কিশোর শিক্ষার্থীরা তারা পুলিশের গুলিতে খুন হচ্ছে, সেখানে আহাজারি চলছে, সেখানে ছাত্রীদের উপর নিপীড়ন চলছে নারকীয় কায়দায়। এই অবস্থায় বাংলাদেশের ভেতরে তো প্রতিবাদ হচ্ছেই, পৃথিবীতে যেখানে বাংলাদেশিরা আছে সব জায়গায় সবাই প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছে। তো এই নিউ ইয়র্ক শহরে আমি যতটুকু জানি টাইমস স্কয়ার সহ বিভিন্ন জায়গায় পৃথক পৃথক ভাবে অনেকগুলো প্রতিবাদ সভার আয়োজন হয়েছে, সবাই প্রতিবাদ করছে। তো এই প্রতিবাদ কি জন্য এটা তো আর ব্যাখ্যা করে বলার কোনো অবকাশ নেই। আমরা সবাই জানি যে বাংলাদেশে গত 15 বছর ধরে কি ধরনের এক ব্যবস্থা মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছে বা চেপে বসেছে। সেখানে মানুষের কোনো অধিকার নেই, মানুষের ন্যূনতম মানবিক মর্যাদা নেই। সেখানে মানুষকে ঠিক করা হয় মানে চাকর বাকর শ্রেণীর চাইতেও নিচের দিকে। যারা ক্ষমতাসীন দলের সমর্থক অনুসারী তারা কেবলমাত্র রাষ্ট্রের সমস্ত সুযোগ সুবিধা অধিকার ভোগ করবে, বাকিদের কারো কোনো অধিকার নেই, থাকবে না। যখনই অধিকারের প্রশ্ন আসবে, অধিকার নিয়ে কেউ কথা বলার চেষ্টা করবে হচ্ছে তাকে সঙ্গে সঙ্গে রাজাকার, পাকিস্তানপন্থী বা বিভিন্ন রকম ট্যাগ দিয়ে দেওয়া হচ্ছে। এটা 15 বছর ধরে একটানা চলেছে এবং অনেকটা একতরফা হবে। আজকে 15 বছর পরে এসে বাংলাদেশের তরুণ কিশোর শিক্ষার্থী যাদেরকে আমরা আন্ডার এস্টিমেট করেছিলাম, আমরা ভেবেছিলাম যে এই সমস্ত শিক্ষার্থীরা বাংলাদেশ নিয়ে ভাবে না, মানুষের অধিকার স্বার্থ নিয়ে ভাবে না, কিন্তু দেখা গেল যে আমরা বা আমাদের আগের প্রজন্মের চাইতে তারা অনেক কার্যকর ভাবে, অনেক ভালো প্রতিক্রিয়া দেখিয়ে তারা মানুষের স্বার্থের কথা, অধিকারের কথা ভাবে। তো এই অধিকারের কথা বলতে গিয়ে, ভাবতে গিয়ে তারা আজকে খুনের শিকার হচ্ছে, নিপীড়নের শিকার হচ্ছে। লাশের সারি আমরা দেখতে পাচ্ছি, ডজন ডজন শিক্ষার্থীকে গুলি করে হত্যা করা হচ্ছে। আমরা এটার প্রতিবাদ শুরু করলাম নিউ ইয়র্কে এবং এই প্রতিবাদ চলতে থাকবে। এই প্রতিবাদ চলতে থাকবে। আমি বিশ্বাস করি প্রতিবাদের শিখা সর্বত্র ছড়িয়ে পড়বে, মানুষ আরো যুক্ত হবে এবং এই প্রতিবাদের ধারায় বাংলাদেশে এই মাফিয়া শাসনের, এই মাফিয়া তন্ত্রের অবসান আসন্ন এবং এই অবসান না হওয়া পর্যন্ত আমাদের তরুণ কিশোররা এবং তাদের সঙ্গে আমরা ঘরে ফিরবো না, আমরা এই প্রতিবাদের মধ্যে থাকবো। আমি যতটুকু বুঝতে পারলাম এখানকার এই আয়োজনের সুনির্দিষ্ট ফরমালি এভাবে পরিচালনা করার কোনো বিষয় নেই। আমরা যারা যারা কথা বলতে চাই, ক্ষোভের কথা জানাতে চাই, সংহতি এবং একাত্মতার কথা জানাতে চাই, আমরা নিজেরাই মাইক চেয়ে নিয়ে কথা বলবো। আমি এখানে আমাদের অনেক সিনিয়র মুরব্বীরা এসেছেন। আমি এখন আমাদের মাহমুদ খান তাসের ভাইকে মাইক দিচ্ছি। তাসের ভাই বলুন। আমার নাম মনির হায়দার, আমি একজন সাংবাদিক। আমরা যারা কথা বলবো আমরা প্রত্যেকের পরিচয় নিজে নিজে দিয়ে কথা বলবো। পত্রিকার সম্পাদক। কথা একটাই, স্বৈরাচারের অনিবার্য বিপর্যয় যখন আসি করে সে নিঃসন্দেহে বেপরোয়া হয়ে যায় এবং হাসিনার অবস্থা তো থাকবে। এই বেপরোয়া হাসিনাকে আপনি বিদায় হন, আপনি বিদায় হলে আপনিও বাঁচবেন, আমরাও বাঁচব। অতএব আপনি বিদায় হন। আমরা রাস্তায় আছি ছাত্রদের সাথে,
আন্তরিকভাবে একাত্মতা ঘোষণা করছি এবং আমরা রাস্তায় থাকবো যে পর্যন্ত আপনি বিদায় না হন অথবা আপনাকে বিদায় না করা যায়। ধন্যবাদ। কথা বলে আপনি আপনার পরিচয় দিয়ে কথা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আহমেদ সোহেল। আমি এখানে ডিপার্টমেন্ট অফ এডুকেশনের একজন আইটি বিশেষজ্ঞ। তো আজকে আমাদের এই যে নিয়ারকস্ট বাংলাদেশ কনসুলেটের সামনে আমাদের সম্মানিত যারা আয়োজন করেছেন আজকের এই প্রটেস্ট, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা সবাই জানি যে আজকে আমরা কেন এখানে উপস্থিত হয়েছি। আমাদের দেশে সারা বাংলাদেশে ঢাকা শহর থেকে শুরু করে যে স্বৈরাচারী সরকার যেভাবে নিরীহ নিরস্ত্র মানুষের উপরে অত্যাচার নির্যাতন এবং যে বুলেট চালাচ্ছে, তারা কাউকে বাদ দিচ্ছে না। আমি আজকে দুপুরে যখন দেখলাম যে একটা 14 থেকে 15 বছর বয়সের একটা ছেলেকে পুরো ঝাঁঝরা করে দিচ্ছে বুকটা, তো তারা কিন্তু মানে পাকিস্তানি হানাদার বাহিনীও হয়তো বা এতটুকু করছে কিনা জানি না, কারণ আমরা আমাদের জন্ম তখন হয় নাই। বাট এখন আমরা যেটা দেখতেছি এটা আমরা তীব্র ঘৃণা জানাচ্ছি এবং আন্তর্জাতিক বিশ্বের কাছে আমরা দাবি জানাবো যেন অচিরেই বাংলাদেশের এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আমাদের এখানে জাতিসংঘ থেকে শুরু করে অন্যান্য যারা আছে ইউএসএ থেকে শুরু করে অন্যান্য প্রত্যেকটা আন্তর্জাতিক সংস্থাগুলো যেন অবিলম্বে এই স্বৈরাচারী সরকারকে জানিয়ে দেয় যে ছাত্রদের উপরে, সাধারণ মানুষের উপরে সেই অত্যাচার নির্যাতন অবিলম্বে বন্ধ করতে হবে। আমরা চাই বাংলাদেশের ছাত্ররা যেন সবার সহযোগিতা পায়, সকল দল মত নির্বিশেষে সকলের, এবং আমরা প্রবাসে থেকেও আমরা চেষ্টা করব আপনাদের পাশে দাঁড়ানোর জন্য এবং আমরা সমস্ত করতে চেষ্টা করবো দেশেও খোঁজখবর রেখে আমরা যে যার জায়গা থেকে আর্থিকভাবে হোক বা অন্য কোনো ভাবে হোক আমরা চেষ্টা করবো যেন আমরা পাশে দাঁড়াতে পারি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এখানে যারা আয়োজন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমি ইনশাল্লাহ চেষ্টা করবো ভবিষ্যতে যদি আরো প্রোগ্রাম হয় আমরা থাকার চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ আগেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজ অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে এখানে এসেছি। আপনারা জানেন পাকিস্তান আমলে বৈষম্যের কারণে, শুধুমাত্র বৈষম্যের কারণে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। আর 53 বছর পরে নেমে এসেছে, বৈষম্য বিরোধী আন্দোলনে সামিল হয়েছে। আজকে তাদের শেখ হাসিনা সরকার এবং তার পালিত লালিত কুত্তা বাহিনী, আমরা বলতে চাই 24 বছরে পাকিস্তানে যতজন বাঙালি না মারা গেছে বিভিন্ন সংগ্রামে 52 সাল থেকে ধরে, তার চেয়ে অনেক বেশি মানুষ এক রাতে বাংলাদেশে হত্যা করেছে শেখ হাসিনা এবং তার পোষা বাহিনী। আমরা বলতে চাই বাংলাদেশ কোন ব্যক্তি, কোন পরিবার, কোন দলের নয়। বাংলাদেশ 17 কোটি মানুষের, প্রত্যেক মানুষের অধিকার আছে এই দেশে কথা বলার, তার অধিকার নিয়ে বেঁচে থাকার, তার ন্যায্যতা প্রতিষ্ঠা করার। আমরা মনে করি সরকার স্বৈরাচারী ভাবে অনির্বাচিত একটি সরকার বাংলাদেশের মানুষকে দাবিয়ে রেখেছে। আজকে আমরা যারা দেশে আছি, আমরা যারা বিদেশে আছি, আমরা সবাইকে বলতে চাই এই রাষ্ট্র জনগণের জন্য, রাষ্ট্রের জন্য, বাংলাদেশের জনগণ নয়। রাষ্ট্রের ভূমিকা হলো ডিমের খোসার মতো, ডিমের খোসা যেমন তার কুসুমকে লালন করে সুরক্ষা দেয়, সেই কুসুম হলো দেশের জনগণ। ডিমের কুসুম যদি না থাকে সে খোসার কোনো মূল্য নেই। আমি মনে করি আজকের বাংলা রাষ্ট্র একটি মূল্যহীন
ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে বাংলাদেশ। আমরা যেখানেই থাকি না কেন আমাদের সন্তানদের পাশে আমি বলতে চাই, বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আপনারা সাবধান হয়ে যান, আপনারা সংযত হয়ে যান। যারা রাস্তায় তারা আপনাদের ছেলে, আপনাদের মেয়ে, আপনাদের ভাই ভাতিজা, তাদের বুকে গুলি করবেন না। আমরা আবেদন জানাইতে চাই বাংলাদেশ সেনাবাহিনীকে, আপনারা দেশের বিভিন্ন দেশে অর্থের বিনিময়ে সে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা করুন, সে দেশে নির্বাচন প্রতিষ্ঠায় সহায়তা করুন, গণতন্ত্র আইন শৃঙ্খলা রক্ষায় আপনারা কাজ করেন। অথচ আপনার দেশে আজকে নির্মম ভাবে আপনাদের সন্তান ভাই বোনকে হত্যা করা হচ্ছে, আপনারা নির্বিকার। আপনারা কথা বলুন। আমরা চাই বিবেকের দংশনে আপনারা দংশিত হন, রাস্তায় নেমে আসুন, মানুষের পাশে দাঁড়ান। আমরা আপনাদের পাশে আছি, কেউ আমাদের শত্রু নয়। দেশের প্রতিটি মানুষ আমাদের ভাই বন্ধু ভাতিজা। শুধু একমাত্র হাসিনা, যিনি এই দেশকে ধ্বংস করে দিয়েছেন, এদেশ তার নয়, কোন এদেশের মানুষ আজকে তার বিরুদ্ধে দাঁড়িয়েছে। আমরা এখান থেকে আজকে সবাই ঘোষণা দিতে চাই, আমরাও আপনাদের সাথে আছি। আপনাদের সবাইকে ধন্যবাদ আজকের এই আয়োজনের জন্য। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথীরা, আমার নাম খন্দকার ফরহাদ, আমি একজন মুক্তিযোদ্ধা। আমি মুক্তিযুদ্ধ বিষয়ে কথা বলবো যে কোটার মধ্যে একটা মুক্তিযুদ্ধের বিষয় আছে। আমি যতদূর জানি আমাদের 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল, আমাদের দেশে যারা ছোট ছিল যারা পড়ে তারা অলরেডি রিটায়ারমেন্টে চলে গেছে, আমরা তো অনেক আগেই। তো মুক্তিযুদ্ধের কোটা কেন আসবে? আমি লজ্জাবোধ করি যে যুদ্ধ করে যে দেশ স্বাধীন করেছি সে দেশ থেকে সুবিধা নেব, এই আশায় আমরা যুদ্ধ করি নাই। আজকের এই স্বৈরাচারী সরকার, অনির্বাচিত স্বৈরাচারী সরকার গতকাল যে তাণ্ডব লীলা চালিয়েছে ঢাকায়, আমাকে মনে করিয়ে দেয় 1971 সালের 25শে মার্চের সেই ভয়াবহ রাতের কথা। সেদিন টিক্কা খান যেভাবে নির্মম অত্যাচার করেছিল ঢাকাবাসীর উপরে, এক্স্যাক্টলি সেম ওয়েতে তার বিভিন্ন পটোয়া বাহিনী, পুলিশ, র্যাব, বিজেপি এবং ছাত্রলীগের পেটুয়া বাহিনী এবং তাদের ভাড়া করা কিছু টোকায়, রাস্তাঘাটের কিছু কুলি মজুর বিভিন্ন জায়গায় কাজ করে, তাদেরকে ভাড়া করে এনে আমাদের দেশের ছাত্রছাত্রীদের উপর লাঠিচার্জ করছে, মারছে। এটা অত্যন্ত পরিতাপের বিষয় এবং দুঃখের বিষয়। এই স্বৈরাচারী সরকারকে আমরা যত তাড়াতাড়ি দেশ থেকে বিতরণ করতে পারবো, আমার মনে হয় এখন বাংলাদেশ গেছে নো পয়েন্ট অফ রিটার্ন অবস্থায়। আজকে আইনমন্ত্রী জানিয়েছে যে তিনি একটা ফর্মুলা বাড়ি দিয়েছে যে তারা মেনে নেবে সবকিছু হ্যান ত্যান। তবে আমি আইনমন্ত্রীকে বলতে চাই, আপনাকে যদি আলোচনা করতে হয়, আলোচনা করতে হবে সাঈদের সাথে, যে সাঈদে গুলি করে পুলিশ কি করেছে আপনাকে খুঁজে বের করতে হবে এবং তার সাথে আলোচনা করতে হবে। এখন আলোচনার কোনো পথ নাই, একটাই পথ, হাসিনাকে ইমিডিয়েট পদত্যাগ করতে হবে। সেটা 17 কোটি দেশবাসীর জন্য মঙ্গল হবে, নাহলে আরো ভয়াবহ অবস্থা হবে। কারণ হাসিনা গত 17 বছর 18 বছর যে স্টিম রোলার চালিয়েছে, দেশের সম্পদ লুণ্ঠন করেছে, দেশের যে অনিয়ম সৃষ্টি করেছে, সেগুলি এদেশের মানুষ জানে। আর কতগুলি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি, এগুলি মানুষ জানে। সেই কারণে এই আন্দোলন তাকে বুঝতে হবে, তাকে এখান থেকে বেরিয়ে আসতে হবে এবং জনগণের কাছে আত্মসমর্পণ করতে হবে। আমরা আশা করি ভবিষ্যতে তার একটা বিচারের মাধ্যমে তাকে আমরা দেবো, অথবা তার তো ফাঁসি হবে অবশ্যই। এবং আমাদের এখানে যারা আছি, আমরা আমাদের আত্মীয় স্বজন সবাইকে বলবো, কেউ না কেউ আমাদের এয়ারপোর্টে চাকরি করে, তাদেরকে বলবেন যে এয়ারপোর্ট থেকে যেসব আওয়ামী লীগেরা বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে তাদের যেন ছবি তুলে নাম ঠিকানা দেওয়া হয়, কোন দেশে যাচ্ছে বা দেশের যারা সংগ্রামের সাথে লিপ্ত তাদের কাছে যেন জানানো হয়, একটা লোক যেন দেশ থেকে বানাতে না পারে। এইটা আমার কাছে আহ্বান থাকছে আপনাদের কাছে। ধন্যবাদ সবাই। একটা কথা বন্ধুগণ, আজকে সন্ধ্যা 8:30-8টার দিকে এই জ্যাকসনের ডাইভার্সিটির আরেকটা ডেমনস্ট্রেশন হচ্ছে, আপনারা প্লিজ ওখানেও যাবেন। আমি একটু কথা বলি তার আগ দিয়ে। সেটা হলো যে
সবচেয়ে বড় যে প্রতিবাদটি আজকে হচ্ছে টাইম স্কোয়ারে, ওখানে বেশ আমি যতদূর জানি যে 1000-এর বেশি মানুষ অংশ নিয়েছে। তাদের ওই প্রতিবাদ শেষে তারা এখানে যোগ দেওয়ার জন্য অনেকেই ফোন করেছে। সো আমরা আশা করছি ওখান থেকেও কিছু মানুষ এখানে আসবে। এখন যার যার পরিচয় দিয়ে আমি আমার কথা বলবো, আমার ক্ষোভের কথা বলবো, কিন্তু আপনাদের ক্ষোভের কথাগুলো আগে সংক্ষেপে বলে দেন যেন সবাই শুনতে পারে। ক্ষোভ, প্রতিবাদ, সমর্থন, সংহতি প্রকাশের জন্যই আমরা আজকে এখানে দাঁড়িয়েছি। আমাদের এখানে আমরা যারা আছি এবং সারা বিশ্বের বাংলাদেশিরা যারা যেখান থেকে আন্দোলন করছে সবার কণ্ঠস্বর নিশ্চয়ই সবাই শুনতে পাচ্ছেন, এবং আমি আশা করি যে বাংলাদেশে যারা আজকে এই আন্দোলনের সাথে কোটা সংস্কার আন্দোলনের সাথে ছাত্র সমাজ যারা রাস্তায় আছে, পথে আছে, যারা নিপীড়িত হচ্ছে, যারা খুন হচ্ছে, তাদের পাশে বাংলাদেশ অভিভাবকরা দাঁড়িয়েছেন এবং দাঁড়াবেন, দাঁড়িয়ে থাকবেন, এই আশা এবং প্রত্যয় আমি রাখি। আমরা জানি যে বাংলাদেশে ছাত্র সমাজ যারা কোটা সংস্কার, অনেকেই বলছেন কোটা আন্দোলন না, কোটা সংস্কারের জন্য যারা রাস্তায় নেমেছেন, আমরা জানি তাদের হচ্ছে বুকে গুলি ছোড়া হচ্ছে না, বাংলাদেশের ভবিষ্যতের বুকে গুলি ছোড়া হচ্ছে। এই গুলি আপনাদের নামাতে হবে, আপনারা অস্ত্র নামান। মুক্তিযুদ্ধের চেতনার কথা আপনারা বলেন, গত 15 বছর ধরে আমরা আপনাদের কাছে মুক্তিযুদ্ধের চেতনার কথা শুনে আসছি। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আপনারা বাণিজ্য করছেন, আপনারা বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছেন। কিসের মুক্তিযুদ্ধের চেতনা? যখন আমরা অধিকারের কথা বলে আমাদের মুখ বন্ধ করে দেওয়া হয়, যখন সাংবাদিকরা তাদের দায়িত্ব পালন করে তাদেরকে হুমকি দেওয়া হয়, খুন করার হুমকি দেওয়া হয়, জানের হুমকি দেওয়া হয়, কিসের মুক্তিযুদ্ধের চেতনার কথা আপনারা বলেন? আজকে ছাত্ররা যখন তাদের অধিকারের কথা বলছে আপনারা তাদের বলছেন রাজাকার। আপনারা মুক্তিযুদ্ধের কথা বলছেন। এই মুক্তিযুদ্ধ কেন হয়েছিল? এই মুক্তিযুদ্ধ হয়েছিল গণতন্ত্রের ফলাফল যেটা হয়েছিল 1971-এ বাস্তবায়নের জন্য। সেই গণতন্ত্র কোথায়? ওনার মূল কাঠামোতে আঘাত করে আপনারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বারবার বলছেন। এটা প্রহসন। এই প্রহসন বন্ধ করেন। বাংলাদেশের মানুষ জানে যে আপনারা দেশ নিয়ে বন্ধ করেন, ক্ষমতা থেকে নামেন। সাধারণ মানুষের অধিকার আমার নাম নজরুল ইসলাম, আমি প্রফেশনালি একজন অর্থোটিস্ট। আমি গভীর মর্মাহত আমাদের বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটি, কলেজ এবং স্কুলের ছাত্ররা যখন তাদের একটা দাবি নিয়ে নেমেছেন, সেই দাবিকে দমিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ সরকার তার গুন্ডা বাহিনী, আওয়ামী লীগ, পুলিশ বাহিনী সবাইকে লেলিয়ে দিয়েছেন। এখন সন্ত্রাসীদেরকে লেলিয়ে দিয়েছেন শুধু এই দাবিকে দমিয়ে রাখার জন্য। প্রত্যেকটা যুক্তিযুক্ত দাবি যখন আসে তখন এই রাজাকার বলে এই দাবিকে দমিয়ে দেওয়া হয়। আসলে রাজাকার কে? রাজাকার তো আপনি। রাজাকারের ভূমিকায় তো আপনি আছেন। পাকিস্তানিদের বিরুদ্ধে যখন কথা বলা হয়েছিল তখন জনগণের এই মুক্তির জন্যই বলা হয়েছিল, সমভাবে অধিকারের জন্য বলা হয়েছিল। সেই অধিকারকে সামনে রেখে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল এবং সেই মুক্তিযুদ্ধে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছিল। সেই স্বাধীনতার পরে আপনারা গত 17 বছর যাবৎ প্রত্যেকের অধিকারকে হরণ করে নিয়ে আপনাদের নিজস্ব স্বার্থে ব্যবহার করছেন মুক্তির বাহানা দিয়ে। সেটা আপনাকে বন্ধ করতে হবে। জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে। আপনি পদত্যাগ করুন, পদত্যাগ করে জনগণের হাতে ক্ষমতা দেন এবং জনগণ বাংলাদেশকে সুস্থ সুন্দরভাবে চালানোর অধিকার করে দিন। আর আমি অত্যন্ত মর্মাহত এই স্কুলের, কলেজের, ইউনিভার্সিটির ছাত্রদেরকে যতদূর পর্যন্ত শুনেছি 35 জনকে মেরে ফেলা হয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে যখন আমরা তখনকার জনগণ যখন প্রশ্ন উঠেছিল কতজন মারা গেছিল জানি না, আমরা তখন ছিলাম না। কিন্তু এখন আমাদের চোখের সামনে যা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি,
সেটা বন্ধ করতে হবে। এই বলে আমি সবার কাছে আমি আমার বক্তৃতা বন্ধ করছি। আমরা আজকে যারা বাংলাদেশের এই কনসুলেট অফিস ঘেরাও করতে এসেছি, আমরা জানি না আজকে রাতে বাংলাদেশের কি অবস্থা, কতজন মানুষ মারা গিয়েছে। আমরা ইতিহাস পড়েছি, ইতিহাসে শুনেছি 25শে মার্চের রাতের কালো অন্ধকারে পাকিস্তানি বাহিনী আমাদের ভাই বোনদেরকে হত্যা করেছিল। আমি আজ দেখতে পেয়েছি বিভিন্ন মিডিয়ায় তেমনই একটি চিৎকারের শব্দ রাতের অন্ধকারে। একজন যখন স্বৈরাচার হয়, সেই স্বৈরাচার চেষ্টা করে মানুষের রক্তের উপর দিয়ে ক্ষমতা দখল করার জন্য, ক্ষমতায় টিকে থাকার জন্য। আজ 15 বছর ভোট চুরি করে একজন খুনি সন্ত্রাসী মহিলা মানুষের বুকের উপর দিয়ে ক্ষমতা দখল করে আছে। কিন্তু এই মহিলাকে নামানোর দায়িত্ব ছিল সমাজের সুশীল মানুষ, রাজনৈতিক ব্যক্তিদের। কিন্তু গত 15 বছর ধরে রাজনৈতিক ভাবে যারা জড়িত তারা বিভিন্নভাবে তার সাথে নির্যাতন করে দালালি করেছে। আমাদের কোমলমতি সন্তানেরা আজ রাস্তায় নেমেছে তাদের অধিকার নিয়ে, তাদের দাবি নিয়ে, তাদের রক্তে আগামী বাংলাদেশের নতুন স্বাধীনতা আমরা দেখতে চাই, তাদের সাথে একত্রতা ঘোষণা করতে চাই। যত কিছু দরকার আমরা তাদের জন্য দিতে চাই। আমি জানি এই নিউ ইয়র্ক শহরে অনেক সাংবাদিক আছে যারা গত 15 বছর ধরে বাংলাদেশে যেতে পারে না। অনেক মানুষ আছে যারা নিউ ইয়র্ক থেকে যেতে পারে না তার মাতৃভূমিতে। সেই রক্তাক্ত মাতৃভূমিতে আমরা আবার ফিরে যেতে চাই। আমরা সাইদের রক্তের উপর দিয়ে হাজারো সাইদ সৃষ্টি হোক, বাংলাদেশ স্বাধীন হোক, স্বৈরাচার মুক্ত হোক। দফা 1, দাবি 1, খুনি হাসিনার পদত্যাগ। সবাইকে ধন্যবাদ। আসসালাম। সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। আমার নাম মনিজা রহমান, আমি একজন লেখক এবং কবি। আমি কিছুদিন আগে একটা কবিতা লিখেছিলাম গাঁজা ইস্যু করে যে এখানে শিক্ষার্থীদের আন্দোলন হচ্ছিল সেটা নিয়ে। কবিতার প্রথম লাইন ছিল আমাদের এখানে যারা আছি আমাদের এখানে ঢুকে দিতে পারে আমরা ঘুমাতে পারছি না, আমরা কোনো কিছু কাজে মন দিতে পারছি না। আমি জানি যেখানে যারা উপস্থিত আছেন একটু পরপর খবর দিচ্ছেন, তারা ফোন চেক করছেন, কিন্তু এটা তো আমাদের হওয়ার কথা ছিল না। আমরা এক দেশে থাকবো, বাংলাদেশ থেকে ভালো খবর পাবো, এখানে আমরা আমাদের স্বাভাবিক জীবনযাপন অতিবাহিত করবো, কিন্তু সেটা আমরা পাচ্ছি না। কোনো ঘটনার পর আমাদের নিয়ন্ত্রণ থাকছে না। এই যে দেখেন যে গাঁজা ইস্যুতে এখানে একটা বিশাল আন্দোলন হলো পুরো আমেরিকা জুড়ে, কত হাজার হাজার ছেলে মেয়ে সে আন্দোলনে যুক্ত হলো, কত অ্যারেস্ট হলো, কিন্তু আপনারা কি দেখেছেন কোথাও যে কোনো গোলাগুলির ঘটনা ঘটেছে, কেউ আহত হয়েছে? নিহত হয়তো দূরের কথা। আর সেখানে আমাদের এই কদিনের আন্দোলনের কতগুলো ছেলে মেয়ে তার নিজের জীবন দিল, এটা চিন্তায় আমরা তো কল্পনা করতে পারি না। কারণ হচ্ছে যে এই পুলিশ বাহিনী আসলে কারা, এই ছাত্রলীগ আসলে কারা, ছাত্রলীগের কে অধিকার দিয়েছে যে একটা ন্যায্য আন্দোলনের যারা ছেলে মেয়েদের আন্দোলনরত ছেলে মেয়েদের উপর হামলা করার? আমার সমস্ত রাত তো হেলমেট বাহিনীর উপরে, আমার সমস্ত রাত তো পুলিশ বাহিনীর উপরে, কিন্তু তাদের নির্দেশদাতাকে তাদের উপরে তো আমাদের রাগ দেখাতে হবে। এখন সময় এসেছে যে নির্দেশদাতাদের পতন। তাহলে এই যে ছেলে মেয়েগুলোর জীবন গেল, এই আবু সাইদ, এই আদনান, এই ওয়াসিম, তাদের কাছে তো আমরা যখন ওদের সাথে দেখা হবে আমরা মুখ দেখাতে পারবো না। এই স্বৈরাচারের পতন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না, এই আমার দাবি। আচ্ছা, মাইকটা দেন।
সহযোগ। আমি অবশ্য রাজনৈতিক বক্তৃতা দিতে পারি না বা রাজনীতি আমি, আর সত্যি কথা বলতে আমি রাজনীতি নিয়ে খুব একটা কথা বলি না, কারণ বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলতে গেলে যে ধরনের মানে পলিটিক্যাল হিস্ট্রি, পলিটিক্যাল ইনস্টিটিউশন বা পলিটিক্যাল পার্টির সম্পর্কে যে ধরনের নলেজ থাকা দরকার সেটা আমার নাই। এই কারণে এ বিষয়ে আমার ইন্টারেস্ট নেই। যে কারণে সোশ্যাল মিডিয়া অনেকে রিকোয়েস্ট করেন যে আপনি পলিটিক্স নিয়ে একটু বলেন, আমি বলি যে আমি এ বিষয়ে আলোচনার জন্য উপযুক্ত ব্যক্তি না। কিন্তু আমার জীবনকালে বাংলাদেশের অধিকারের জন্য যতগুলো আন্দোলন হয়েছে তার মধ্যে সবচেয়ে যৌক্তিক, সবচেয়ে ন্যায়সঙ্গত এবং সবচেয়ে স্বতঃস্ফূর্ত আন্দোলন হচ্ছে এই কোটা সংস্কার আন্দোলন। কারণ কোটা একটা স্পষ্ট বৈষম্য এবং একটা অন্যায়, একটা অবিচারের দেয়াল তৈরি করেছে। এমনকি সরকার সমর্থকরাও বলছেন যে কোটা সংস্কার দরকার, কিন্তু এই দরকার বলে এরকম অরাজনৈতিক অহিংস একটা আন্দোলন, একটা চাওয়া, সেইটার উপরে যেই হারে নির্বিচারে গুলিবর্ষণ করা হয়েছে, এটা বিস্ময়কর, এটা অকল্পনীয়, এটা কোনো সভ্য সমাজে মানে ধারণাতীত একটা অন্যায়। এই অন্যায়ের প্রতিবাদ শুধু আমার ওই দলের সাথে অ্যাফিলিয়েশন আছে এই যুক্তিতে কেউ যদি বলে যে আমি এই অন্যায়কে সমর্থন করি, আমি এরকম কয়েকজনকে আমার ফ্রেন্ড লিস্ট থেকে আজকে ইউজ করে দিয়েছি। মানে কথাটা হচ্ছে যে এইটা একটা অন্যায়, এটা আপনি একেবারে যদি আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার হন তাও আপনার এটা মেনে নিতে হবে যে এটা অন্যায়, এটা আমাদের ভুল হয়েছে। হ্যাঁ, আপনার অন্যান্য বিষয়গুলোতে হয়তো আমরা আপনাকে সমর্থন করব, কিন্তু যেটা অন্যায় সেই অন্যায়টা মেনে নিতে হবে। এবং আজকে পুরো বাংলাদেশ বিচ্ছিন্ন, সেখানে ফোনের নেটওয়ার্ক নাই, ইন্টারনেটের নেটওয়ার্ক নাই, সেখানে কি হচ্ছে আমরা কিছুই জানি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছেলেরা এখন আন্দোলন করতেছে, আমরা যখন ভর্তি হই ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি 2000 সালে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হই, তখন যে ছেলেরা জন্ম নিয়েছে তারা এখন ইউনিভার্সিটিতে পড়ে, সেই হিসাবে তারা আমাদের একেবারে বাচ্চার সমতুল্য। এই ছাত্রদের বুকে গুলি চালানো হচ্ছে, এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। এবং এজন্যই আমরা বলবো যে অনতিবিলম্বে, আমি একটু আগে পোস্ট দিয়েছি যে এই প্রজন্ম আপনাদেরকে ক্ষমা করবে না, এবং অবিলম্বে আপনাদের এই আন্দোলনরত ছাত্রদের কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে। এবং এটা মানে আর কোনোভাবে সময় ক্ষেপণ করার কোনো সুযোগ নাই, একেবারে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে। এরপর কোনোভাবে অন্য কাউকে ব্লেম দিয়ে পার পাওয়া যাবে না। তো আমি বলবো যে এটার এখনই শেষ করুন, সুরাহা করুন, কোনোভাবেই সময় ক্ষেপণ করবেন না, ব্লেম গেম খেলবেন। এই গণহত্যা, এই নির্বিচার গণহত্যা বন্ধ করুন। একটু আগে একজন মুক্তিযুদ্ধ এখানে বক্তৃতা দিয়েছে, এই যে একটা অকারণ গণহত্যা, এই অকারণ একটা গুলিবর্ষণ, এর মাধ্যমে মুক্তিযুদ্ধকে, মুক্তিযোদ্ধাদেরকে পুরো জাতির প্রতিপক্ষ বানানো হয়েছে, এবং এই দায় এই অবিবেচক সরকারকে নিতে হবে। কারণ এবং এই মুক্তিযুদ্ধ নিয়ে সব ধরনের শুধু এই আন্দোলন, এখানে আমি বলবো যে আন্দোলন থেকে আমি বলবো যে মুক্তিযুদ্ধকে সব ধরনের রাজনীতি বাণিজ্যের ঊর্ধ্বে রাখতে হবে। মুক্তিযুদ্ধ আমাদের সকলের, মুক্তিযোদ্ধারা আমাদের সকলের, এর কোনো আওয়ামী লীগ বিএনপি নাই, এর কোনো রাজনৈতিক স্বার্থ বাণিজ্য এগুলো নাই। কিন্তু আজকের এই যে অবিচার, এই যে গণহত্যা, এই যে নির্বিচারে নিরীহ শান্তিপূর্ণ একটা আন্দোলনে গুলিবর্ষণ করে যে কোমলমতি ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, এর মাধ্যমে মুক্তিযুদ্ধকে এবং মুক্তিযোদ্ধাদেরকে জাতির প্রতিপক্ষ বানানো হয়েছে, এর দায়ভারও নিতে হবে। আর কোনোভাবে সময় ক্ষেপণ করার কোনো সুযোগ নাই। অবিলম্বে ছাত্রদের শুধু দাবি দাওয়া মেনে নেয় না, এখন নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে ছাত্রদের কাছে, এবং অবিলম্বে এই হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে। এই বলে আমি শেষ করবো, আরো অনেকেই আছেন বলবেন, আর সবার জন্য শুভকামনা থাকবে। ধন্যবাদ। এখানে একজন জনাশনের একজন মুক্তিযোদ্ধার মেয়ে আছেন, সেই মুক্তিযোদ্ধা নিজে কখনো সার্টিফিকেটও নিতে যাননি, অন্য সুযোগ সুবিধা তো অনেক পরে। তো সেই মুক্তিযোদ্ধার মেয়ে ফারহানা, তার কাছ থেকে আমরা শুরু করি।
এই না যে আমরা শুধু ফ্যামিলি মেম্বারও আজকে সুবিধাহীন। মুক্তিযোদ্ধা মানে এটা না যে শুধু তার মুক্তিযোদ্ধারাই শুধু সুবিধাহীন, পুরা স্বাধীন করছে সমস্ত দেশটাকে, সমস্ত দেশের মানুষের অধিকার আছে তারা স্বাধীনভাবে চলাফেরা করবে। এটা কোন ধরনের স্বাধীনতা? সে এত স্বাধীন, এত মুক্তিযোদ্ধাদেরকে ভালোবাসে। অনেক মুক্তিযোদ্ধা আছে যারা প্রবাসী লোকে আছে, তারা নিজের দেশে যাইতে পারে না। তারা যে জানে কোন কোন মুক্তিযোদ্ধা, তার কাছে লিস্ট আছে, তার কাছে যেসব ভুয়া মুক্তিযোদ্ধা আছে সেখানে তার লিস্ট আছে। সে জানে আসল মুক্তিযোদ্ধারা কারা, যারা বিদেশে পড়ে আছে, যারা নিজের দেশে যাইতে পারে না। মুক্তিযোদ্ধা করে তারা নিজেদের দেশটাকে স্বাধীন করে সে দেশে যেতে পারে না। কোন স্বাধীনতার কথা সে বলে? মানুষের স্বাধীনতা হরণ করতেছে, মানুষদেরকে মারতেছে, এটা কি স্বাধীনতা বলে? আমার বাবাই তো কোনোদিন দেশে যাইতে পারে না, কারণ সে ভয় চিন্তা করে যে কোন কেসের মধ্যে সে কেন ফেলে। এটা কি তার কোন স্বাধীনতা? মুক্তিযোদ্ধার যে ঘোষক, তার বউকে সে জেলে রাখছে কেন? এত যদি স্বাধীনতার প্রতি তার এত টান থাকে, আর কি বলবো আর তার কথা, একটা অসভ্য মহিলা। চলে আসেন। সংগ্রামে সকল ছাত্র নিহত হয়েছেন তাদের আত্মার মাত্রা কামনা করছে। ছাত্রছাত্রী তাদের পরিবারের মধ্যে সমবেদনা জ্ঞাপন করছে। যে সকল ছাত্ররা এখনো সুস্থ হয়ে হাসপাতালে কিছুদিন আছে তাদের আশু মুক্তি কামনা করছে। এবং আমি আমার নামটা বলে নিই, আমার কালে রাখবেন, আমি এখানকার একজন প্রবাসী। আজ যারা এই প্রতিবাদ সভা আয়োজন করলেন তাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ। এখন আমরা অনেক কিছু শুনলাম, শুধুমাত্র একটা কথা বলতে চাচ্ছি। এই মুহূর্তে কিছু আগে পর্যন্ত আমি দেখতে পারলাম টিভিতে যে আমাদের আইনমন্ত্রী আগে বলতেছিলেন যে উনি ছাত্রদের বলছেন যে কোনো আলোচনার জন্য প্রস্তুত। আমি শুধুমাত্র এটি বলতে চাচ্ছি আমাদের মধ্যে ছাত্র ভাই বোনদের যে এই প্রশাসনের যে নাটক তারা সাজাচ্ছে, দয়া করে আপনারা এই নাটকে আসবেন না। যদি তাদের কোনো আলোচনা করতে হয়, সর্বপ্রথম যত ইউনিভার্সিটি আছে, কলেজ আছে, স্কুল আছে এবং ছাত্রাবাসগুলো খুলে দিতে হবে। এবং যারা এই হত্যাযন্ত্র চালাচ্ছে, যাদের আমরা অলরেডি নামও জানি পরিচয়, তাদের বিচারে আনতে হবে। এবং যাদের উস্কানিতে সর্বপ্রথম আওয়ামী লীগের সেক্রেটারি শুনি ওবায়দুল কাদের, ওনার উস্কানিতে ছাত্রলীগ যে তাণ্ডব চালাচ্ছে ওনাকে বিচারে আনতে হবে। তারপরে যে সকল হত্যাকাণ্ড হচ্ছে যাদের এখন পর্যন্ত কোনো আমাদের ফুটেজ পাইনি, তাদের বিচারের জন্য কমিশন গঠন করা যেতে পারে। দ্বিতীয়ত যদি আলোচনা করতেই হয়, আলোচনা হয়তো হবে ওপেন, যেন না হয় ভিতরে যাতে ভয় দেখিয়ে একটা আলোচনা হবে, পরবর্তী সরকার সম্মেলন করে বলতে সব কিছু হয়ে গেছে, তা হতে দেওয়া যাবে। এটা হতে হবে, ধরনের মিডিয়া মধ্যে দিতে হবে। এবং যদি কোনো প্রশ্ন থাকে, আন্দোলনকারী ভাই বোনেরা সে প্রশ্ন করবেন সরকারের প্রতিনিধির কাছে। কোনো পাঁচটা সাংবাদিক যেন কোনো প্রশ্ন করতে না পারে তাদের, যেটা আমরা দেখেছি এর আগে সাজানো নাটক আর যেন না হয়। আমি বলতে চাচ্ছি, আমি ব্যক্তিগতভাবে আমরা জানি সবাই যে আন্দোলনের পক্ষে আছি, তাদের যে কোনো সহযোগিতা আমরা প্রবাসীরা একসাথে থাকবো ইনশাআল্লাহ। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম সংগ্রামী সাথী ও বন্ধু। আসসালামু আলাইকুম সংগ্রামী সাথী ও বন্ধুগণ। বলতে আসছিলাম অধিকার, হয়ে গেলাম সব রাজাকার। রাজাকার হয়ে আজ দেশের ভিতরে বিভাজন করে গৃহযুদ্ধের মতো চালিয়ে ছাত্র সমাজকে, যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। স্কুল পড়া ছাত্রদেরকে রেহাই দিচ্ছে না, ঘর থেকে ধরে ধরে আনে অর্ডার দিচ্ছে তাদেরকে মেরে ফেলো। যে কোন ধরনের দেশ তারাই জানে, তাদের কি অধিকার, তারাই একমাত্র মুক্তিযোদ্ধা, আর দেশে কোনো মুক্তিযোদ্ধা নেই। মনে হচ্ছে তারাই দেশটা স্বাধীন করেছে। উনার যেমন অভিমান, উনার নাতি করে প্রতি সমানও নয়, তাদের সাথে যুদ্ধ করতে নেমেছে। উনার অভিমান, উনি অভিমান করে তাদেরকে বলে তারা নাকি সব রাজাকার, সব দেশের মানুষ রাজাকার, তারাই সব মুক্তিযোদ্ধা। তারাই মুক্তিযোদ্ধা হয়, মুক্তিযোদ্ধার এই উদাহরণ দেখে যান আপনারা।
কিভাবে ধ্বংস করেছে দেশকে আর কিভাবে ছাত্রদের উপর অত্যাচার করেছে। হলের কারেন্টগুলি বন্ধ করে দিয়ে ব্যভিচার ভাবে ছাত্র ছাত্রীদের উপর অত্যাচার করে দেশের মানুষকে দেখিয়ে দিয়েছে আওয়ামী লীগ কি করতে পারে, তার ছাত্রলীগ কি করতে পারে, তার যুবলীগ কি করতে পারে। পুলিশ বাহিনী তো নামে পুলিশ, তারা তো ছাত্রলীগের মতো চলছে, তারা সবকিছু এইভাবে তারা দেশটাকে শেষ করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। সব দিকে তারা ধ্বংস করে এবার ছাত্র সমাজকে পূর্ণাঙ্গভাবে ধ্বংস করে লেখাপড়া যা আছে সব কিছু ধ্বংস করে দিয়ে তারা বলতে চায় যে তারাই সব, তারা এই অধিকার আর থাকবে না, তাদেরকে দেশ থেকে এই ক্ষমতাচ্যুত করতেই হবে। দেশের মানুষ, আপামর জনতা, ছাত্র সমাজ সব একসাথে হয়ে আমরা সবাই আন্দোলন করে তাদেরকে ঠেকাবো এবং তাদের যে প্রস্তাব দিয়েছে এগুলি ছাত্র সমাজকে সবগুলো হল, সবগুলো কলেজ, সবগুলো স্কুল তাদেরকে একসাথে নিয়ে আলোচনা করে এটাকে শেষ করতে হবে। নিজের ডাকে শেষ করে এই ধরনের আশা দিয়ে তাদেরকে ব্যর্থ আশা দিয়ে এইভাবে শেষ করা যাবে না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করব। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ গুলাম রহমানী, আমি নিউ ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টাল সিভিল ইঞ্জিনিয়ার। আমি একটা কথা বলতে চাই, আমি স্টুডেন্ট পলিটিক্স করতাম রুয়েট রাষ্ট্রীয় প্রকৌশল বিশ্ববিদ্যালয়। তো আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসার 2 মাস পরে আমাদের ভার্সিটিতে একটা আক্রমণ চালায় এবং এই আক্রমণে ভার্সিটির কোনো আওয়ামী লীগের স্টুডেন্ট ছিল না, বহিরাগত শত্রুরা সেই আক্রমণ এবং তাদের আক্রমণটা এমন বিভৎস ছিল। তারপরে আমরা বুঝতে পারছি আওয়ামী লীগ বাংলাদেশের জন্য কি দিতে পারে। এবং সবচেয়ে অবাক করা বিষয়, পৃথিবীর অনেক স্বৈরাচারের হিস্টোরি আমরা পড়েছি, কিন্তু কোনো স্বৈরাচার কোনো ইউনিভার্সিটির টিচারদের ইতিহাস নষ্ট করতে পারেনি। কিন্তু শেখ হাসিনা এমন একটা বিগুলিয়ার স্বৈরাচার, যিনি ইউনিভার্সিটির শিক্ষকদের ইথিক্সকে নষ্ট করেছে, মিলিটারির ইথিক্সকে নষ্ট করেছে, পুলিশের ইথিক্সকে নষ্ট করেছে। একটা রাষ্ট্রের ইকোনমি দুর্বল হতে পারে, আবার স্ট্রং হবে, কিন্তু একটা জাতির মধ্য থেকে বিভিন্ন সেক্টর থেকে যখন ইথিক্সকে নষ্ট করা হয় 100 বছরের ইতিহাসের সেটি আর কখনো জাতির মধ্যে ফিরে আসা বড় কঠিন হয়ে যায়। তাই বাংলাদেশের মানুষকে আমি বলবো, এই স্বৈরাচার, এই শেখ হাসিনার পতনের জন্য রাজপথে নেমে আসো। সময় এখনো আছে। যদি এই বিপ্লব, এই আন্দোলন ব্যর্থ হয়, দীর্ঘ 100 বছরের গোলামি করবে এই বাংলাদেশ। হাজার সংগ্রাম করেও বাংলাদেশকে সেখান থেকে আপনারা ফিরিয়ে আনতে পারবেন না। তাই বাংলাদেশের মানুষকে উদাত্ত আহ্বান জানাই, এটি শেখ হাসিনার বিরুদ্ধে সর্বাত্মক সহযোগিতা নিয়ে আপনাদের 100% শক্তি নিয়ে মাঠ রাজপথে চলে আসুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি একজন মা এবং স্টুডেন্ট হিসাবে বেশি আর কিছু এখন বলতে পারছি আমি আসলে জানি না মা হিসেবে করবো। আমি দেখতে পেলাম যে অনেক ছাত্রকে মেরে ফেলা হচ্ছে। আমরা কত রক্ত দেখবো, রক্ত দেখতে চাই না। আমি মা হিসেবে বলবো, অন্যায় ভাবে যেন কোনো মাকে কাঁদানো না হয়। আমরা স্বাধীনতা এনেছি শান্তিতে থাকার জন্য। আমাদের দেশের প্রত্যেক ছাত্র, প্রত্যেক ছেলে মেয়েরা বিদেশে অনেক ভালো অবস্থায় আছে। সবাই যেন এগিয়ে আসে, সবাই যেন এগিয়ে আসে, এখানে প্রতিবাদ করে সবাইকে শান্তি থাকার জন্য। সব মায়েকে যেন না কাঁদতে হয়, এটা বলে আমি শেষ করবো আমার দোয়া। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার নাম নাসার। আমার ফাদার 97 মুক্তিযুদ্ধে মারা গেছে।
ওনার কবর আজিমপুর পুরাতন নতুন কবরস্থানের মুক্তিযুদ্ধের লাইনের 11 নম্বর কবরটা। আমি এই সরকারের এই ফ্যাসিবাদী গভর্নমেন্টের এই বিমুক্তি নীতির তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এটা একটা অগণতান্ত্রিক এবং মুক্তিযোদ্ধা বিরোধী একটা পদক্ষেপ। আসলে ওনারা চাচ্ছে ওনাদের নিজের স্বার্থের, ওনাদের রেজিমকে ক্ষমতা রাখার জন্য এবং ওনাদের দলীয় বাসকে চাকরি বাকরি বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার জন্যই এই ধরনের নীতি প্রণয়ন করে। তো এটা আমি রিয়েলি এই বিমুক্তি নীতির তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম রুহেল হাসান। আমার শুধু একটাই কথা যে যারা কোটা সংস্কারের বাইরে নামছেন, আমরা আপনাদের সাথে সর্বাত্মকভাবে সহযোগিতা করব এবং প্রশাসনের বাইরে একটা কথাই বলবো, মনে রেখে আজকে যা যাচ্ছে শুধু আপনাদের আজকে বাকি ছেলেরা যারা টেস্ট করতেছে কোনো একদিন আসতে পারে, আপনাদের বেলাও সেটা হতে পারে। আল্লাহর ওয়াস্তে আমরা যে কিছু এক্সপিরিয়েন্স পাইছি, পিলখানা থেকে ধরে হেফাজত থেকে শুরু করে এখন আরেকটা শুরু হচ্ছে, আল্লাহর ওয়াস্তে আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন আর এই বর্বরতা করবেন না। আল্লাহর ওয়াস্তে ওনাদের দাবিটা মেনে নিয়ে সরকারের প্রতি বলছি, আর দুপক্ষকে একসাথে মার্চ না করে আপনারা তার নিজ নিজ দায়িত্ব পালন করেন। আমি কথা বলি, অনেকদিন ধরে কথা বলি, গত প্রায় 1.5 যুগ ধরে আমি কথা বলছি। বিবেকের তাড়নায় কথা বলি, বাংলাদেশের যখন প্রয়োজন হয় তখন কথা বলি। আমি অনন্তকাল ধরে বলে যাচ্ছি মনে হয় মাঝে মাঝে। কেন বলছি কথা? বলছি গণতন্ত্রের জন্য, বলছি সুশাসনের জন্য, বলছি বৈষম্যহীন বাংলাদেশের জন্য। আর কথা বলছি বাংলাদেশে মুক্তিযুদ্ধের নামে যে অত্যাচার অনাচার চলছে, মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হচ্ছে, মুক্তিযুদ্ধের যে মৌল নীতি মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা, নিজের নেতা দ্বারা শাসিত হওয়ার আকাঙ্ক্ষার বাসনা থেকেই আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল। 17 নির্বাচনে যদি শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী বানানো হতো তাহলে হয়তো আমাদের মুক্তিযুদ্ধ হতো না। কেননা বাংলার মানুষ তখন চেয়েছিল শেখ মুজিবের দ্বারা শাসিত হওয়ার জন্য, ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য। আর পূর্ব পাকিস্তান থেকে যেসব বৈষম্য হতো, আমাদের আয়, আমাদের উপার্জন, আমাদের অর্জন সবকিছু পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হতো। পাকিস্তানের 22 পরিবারের হাতে জিম্মি ছিল পুরো পাকিস্তানের অর্থনীতি। সেই যে বৈষম্য, সেই বৈষম্যের বিরুদ্ধেই আমরা যুদ্ধ করেছিলাম, আমাদের পূর্বপুরুষরা সে সময় যুদ্ধ করেছিল। সেটাই আমাদের মুক্তিযুদ্ধের মূল নীতি, যে ভোটাধিকার, গণতন্ত্র, মানবাধিকার এবং বৈষম্যহীন সমাজ ব্যবস্থা। আজকে গত 15টা বছর ধরে এই সরকার মুক্তিযুদ্ধের নামে মুক্তিযুদ্ধের যে আসল চেতনা সেটি প্রতিনিয়ত ভুলণ্ঠিত করে চলেছে। আমি একজন কর্মজীবী সাংবাদিক হিসেবে মাঠ থেকে দেখেছি কিভাবে ভোটের নামে অনাচার শুরু হয়েছে সেই 2014 সাল থেকে। এরপর 2018 সাল, এই 2024 সালেও আমরা দেখলাম কি নির্লজ্জের মতো ভোটের নামে একটা গ্রামে নির্বাচন করে এই সরকার আমাদের সকলের মাথার উপরে জেগে বসে আছে। আমরা সেটা মেনে নিয়েছি কিছুদিনের জন্য। আপনি ভোট চুরি করেছেন, ভোটের হিস্সা আমরা চাইবো, অসুবিধা নাই।
আপনি দুর্নীতির মহোৎসবে মেতেছেন, দুর্নীতির হিসাব আমরা চাইব, সমস্যা নেই। আপনি নেপোটিজম করে বাংলাদেশের সম্পদ লুণ্ঠন করছেন, বেনজির আর পিয়নকে দিয়ে আপনি 400 কোটি টাকার সম্পদের পাহাড় করছেন, বাংলাদেশের রিজার্ভ খালি করছেন, এটার হিসাব আমরা নেব, সমস্যা নেই। সেটার জন্য আমাদের সময় আছে, কিন্তু আমাদের সময় আর নেই। এত কিছু অত্যাচারের পরেও আমাদের মুখের সামনে, আমাদের ছাত্রদের সামনে আপনারা 2018 সালে তাদের ন্যায্য দাবিকে একজন মন্ত্রীর পদত্যাগ চেয়েছিল, আপনারা হাজার হাজার শিক্ষার্থীর নামে মামলা দিয়ে রেখেছেন, হাজার হাজার শিক্ষার্থীকে সেদিন আপনারা রাস্তায় পদদলিত করেছেন এই হেলমেট বাহিনী দিয়ে, এই ছাত্রলীগ দিয়ে, এই পুলিশ বাহিনী দিয়ে। সেদিনে সেই 2018 সালের ছেলে মেয়েরা আজকের বিশ্ববিদ্যালয়ের টকবগে তরুণ, তারা আজকে সেই বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার মূল দাবি কোটাকে সংস্কার চেয়েছে, তারা বিলুপ্তি চায়নি। তাদের সাথে ছলচাতুরি করায় আপনি তাদের দাবিকে প্রলম্বিত করতেছেন। একটা পর্যায়ে সেই 2018 সালে যাদেরকে আপনি বন্দুকের নল, বুলেটের পিষ্ট দিয়ে মেরে ফেলতে চেয়েছিলেন, আজকে যারা ইউনিভার্সিটিতে যাচ্ছে, সেই ইউনিভার্সিটি পড়ুয়া অন্তত 1/2 শতাধিক তরুণকে আজকে মেরে ফেলেছে আপনার বাহিনী, আপনার গুন্ডা বাহিনী। এইটার জবাব চাওয়ার সবাই আমরা অপেক্ষা করব না, এইটার জবাব আপনাকে দিতে হবে বাংলার মাটিতে, বাংলার মানুষকে। এই জবাব যতক্ষণ না বাংলার মানুষ পাবে, আমরা ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে আমাদের প্রতিবাদ জারি করতে থাকবো। এবং ঢাকা শহরের রাস্তায়, পাড়ায়, মহল্লায়, অলিতে গলিতে, জেলায়, অন্য জায়গায় যারা এই আন্দোলন করছে, তাদের প্রতি আমাদের নৈতিক সমর্থন থাকে। আপনি যদি এই জবাব না দেন, বাংলার জনতা এবং ছাত্র মিলে আপনাকে জবাব দিতে বাধ্য করবে। এটি হচ্ছে আপনার চূড়ান্ত ভবিষ্যৎ। আমরা সেই ভবিষ্যৎ দেখার জন্য অপেক্ষা করছি। যতদিন না পর্যন্ত আমাদের দাবি আদায় হবে, যতদিন পর্যন্ত এই যে স্কুল পড়ুয়া শিক্ষার্থীর রক্তের কালো দাগওয়ালা, লাল দাগওয়ালা শার্টের বিচার আমরা না করতে পারবো, ততদিন পর্যন্ত এই সকল প্রেতাত্মাকে নিয়ে আপনার প্রত্যেকটা দিন আমরা দুর্বিষহ করে তুলব। আগামীকাল বাদ জুম্মা সারা বাংলাদেশে এটার প্রতিবাদ হবে। আমরা জানি কোন মেশিনারিজ দিয়ে, কোন আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে এই প্রতিবাদ ঠেকানোর সামর্থ্য বাংলার মাটিতে কারণ নেই। আমরা দেখেছি 2018 সালে কিভাবে আপনি দমন করেছিলেন, সেটি ভিন্ন কথা। আমরা দেখেছি শাপলা চত্বরে আপনি কিভাবে মাদ্রাসা শিক্ষার্থীদের দমন করেছিলেন, সেটা ভিন্ন কথা। তখন রাজনৈতিক ট্যাগ দিয়েছিলেন। আজকের এই ছেলে মেয়েদের কোনো রাজনৈতিক ট্যাগ নেই। এরা দাবি করছে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য। আপনি তাদের কাছে একই কায়দায় আপনি বন্দুক লেলিয়েছেন, নির্লজ্জের মতো 50 শতাধিক ছাত্রকে আপনারা হত্যা করেছেন। আমরা জানি না আসল সংখ্যা কত, কেননা গত 4টা ঘন্টা ধরে ইন্টারনেট নাই, সমস্ত বিশ্ব থেকে বিচ্ছিন্ন। আপনি যদি ক্ষমতায় এদের এই জবাবদিহিতা না করে আবার টিকে যান, আমি জানি আর এই লক্ষ লক্ষ দুর্বিষহ করে তুলবেন। তার হাত দিয়ে আমরা আপনার কাছে জবাব নিয়ে ছাড়বো কেন এই অত্যাচার। ভোট চুরি করে ক্ষমতায় আছেন, ভোটাধিকার নষ্ট করেছেন, বিচার বিভাগকে নিজের কুক্ষিগত করেছেন, ক্যাঙ্গারু আদালত বানিয়েছেন। আমরা সেসবের হিসাব নেওয়ার জন্য আরো কিছুদিন সময় হয়তো চেয়েছিলাম, কিন্তু এই রক্তের হিসাব আমরা এখনই নেব। এই রক্তের হিসাব আমাদেরকে এখনই দিতে হবে। আমরা কালকে সারা দেশে ইতিহাসের বৃহৎ গণজমায়েত হবে, তার সাথে তাল রেখে এইখানে বাংলাদেশ কনসুলেটের সামনে বাদ জুম্মা আমরা হাজারো মানুষ এখানে একত্রিত হব। সবাইকে এখানে আসার আমন্ত্রণ জানিয়ে, আহ্বান জানিয়ে, সমস্যারে এই আমার ভাইয়ের রক্তে যে হিসাব বদলা, সেটা নেওয়ার জন্য বাংলাদেশে মাটি কেন ছাত্রদের রক্তে রঞ্জিত, তার হিসাব নেওয়ার জন্য আমরা দাঁড়াবো।